ভারসাম্য রেখেই পরাশক্তি দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। সাবেক কূটনীতিকেরা বলছেন, পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফর দেশের অর্থনীতি ও কূটনীতিতে বিশেষ ভূমিকা রাখতে পারে। এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা হতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে ২০ জানুয়ারি ৩ দিনের সফরে বেইজিংয়ে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্র উপদেষ্টাকে এই প্রথম দ্বিপক্ষীয় সফরে আমন্ত্রণ জানালো কোনো দেশ। নানা ইস্যুতে যখন ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে, তখন চীনের এমন কূটনৈতিক তৎপরতা ঘিরে চলছে নানামুখী আলোচনা। এক্ষেত্রে ঢাকাকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। যারা পাওয়ারফুল নেইবার আছেন স্পেশালি, অবশ্যই তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন রয়েছে, বাট নট অ্যাট দ্য কস্ট অফ আওয়ার ওন ইন্টারেস্ট। আমরা আমাদের নিজেদের ইন্টারেস্টকে জলাঞ্জলি দিয়ে ওনাদের সাথে সুসম্পর্ক রাখবো, এটা আসলে ঠিক না। এখানে আপনার ব্যালেন্স করার একটা বিষয় রয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রায় বরাবরই পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আসছে চীন। এরই ধারাবাহিকতায় অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ বিনিয়োগ করে আসছে দেশটি। এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানে মধ্যস্থতার দায়িত্বে রয়েছে বেইজিং। তাই অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তার স্বার্থেই বেইজিংকে পাশে রাখতে চায় ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার এবারের চীন সফরে এ বিষয়ে আলোচনার সম্ভাবনা দেখছেন সাবেক কূটনীতিকেরা। বর্তমান আর্থিক সংকট নিরসনের জন্য আমাদেরকে খানিকটা সহায়তা করতে পারে, যেটা আগের সরকার প্রধানের সফরের সময়তেও আলোচনা হয়েছিল। আমার যেটুকু মনে পড়ে যে চীন আমাদের $5 বিলিয়ন বাজেট সাপোর্ট আমাদেরকে দিতে পারে, অথবা আমাদের যে রফতানি, তাদের কাছ থেকে যে আমরা আমদানি করি, সেটাকে সমর্থন করার জন্য একটা ফান্ড তারা করতে পারে। অন্তর্বর্তী সরকারের পক্ষে চীনকে এখনই বড় ধরনের কোনো প্রতিশ্রুতি দেওয়া কঠিন বলেও মনে করেন বিশেষজ্ঞরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুলশানের বাসভবনে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে গুলশানে যান তিনি। এ সময় সেনাপ্রধানের সাথে ছিলেন তার স্ত্রী। তাদের স্বাগত জানান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। খালেদা জিয়ার বাসভবনের সেনাপ্রধান ও তার স্ত্রী প্রায় 40 মিনিটের মতো অবস্থান করেন। সেনাপ্রধান বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নেন। সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সে প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 7 জানুয়ারি রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন বলে জানা গেছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ভোট বাতিলে ইসি ক্ষমতা বাড়ানো, ইভিএম পদ্ধতি বাতিল, নির্বাচনী অপরাধের শাস্তি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করে প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে বলেও নিশ্চিত করেছে নির্বাচন সংস্কার কমিশন। আজ সরকারের কাছে রিপোর্ট আকারে জমা দেবার কথা রয়েছে। এর আগে গত 3 অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর প্রধান উপদেষ্টা যে 6টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দিয়েছিলেন, তার মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও ছিল। সংস্কার কমিশনগুলোকে কাজ শুরুর 90 দিনের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশও দেওয়া হয়। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতি ধামাচাপা পড়ে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যুৎ খাতকে আওয়ামী লীগ অর্থ পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে বলেও দাবি তার। বৃহস্পতিবার গুলশানের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ খাতের নানা দুর্নীতির চিত্র তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। বিদ্যুৎ খাতের দুর্নীতি, অনিয়ম ও টাকা পাচারের ফিরিস্তি নিয়ে বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলনের শুরুতেই আওয়ামী লীগ সরকারের দুর্নীতির নানা চিত্র তুলে ধরা হয়। বিএনপি মহাসচিব বলেন,
আওয়ামী লীগের দুর্নীতি আর অনিয়ম আড়ালে চলে যাচ্ছে। ক্ষমতায় গেলে দুর্নীতিতে জড়িত সবার বিচার করা হবে বলেও জানান মির্জা ফখরুল। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমি আমাকে যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার। পরে বিদ্যুতের দাম বাড়ানো, জনগণের কাছ থেকে সারচার্জের নামে টাকা কাটা সহ নানা অনিয়মের চিত্র তুলে ধরেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে এবং সেই মেশিনগুলো এফিসিয়েন্সি কি, এগুলো সম্বন্ধে তো কেউ কোনো বিশ্লেষণ করে না, দেখেও না। সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে দেওয়া যায় এবং তাই বের করে নিয়ে গেছে। আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে 2027 সাল থেকে দেশ ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকটে পড়বে বলেও আশঙ্কা করা হয় বিএনপির সংবাদ সম্মেলনে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দিনের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ চাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এই দাবিতে মধ্যরাতে ক্যাম্পাসে হয়েছে বিক্ষোভ মিছিল। এ সময় ছাত্রদলের বিরুদ্ধে ডাকসু নির্বাচনের বিরোধিতার অভিযোগ আনেন তারা। তবে একে অপপ্রচার বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। শিক্ষার্থী বিক্ষোভে মধ্যরাতে হঠাৎ উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দ্রুত ডাকসু নির্বাচনে রোডম্যাপ ঘোষণার পাশাপাশি সিন্ডিকেট বৈঠকে ছাত্রদলের ডাকসু নির্বাচনের বিরোধিতার প্রতিবাদও জানিয়েছে তারা। রাত 12টার দিকে জিয়া হল এলাকা থেকে শুরু হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয় বিক্ষুব্ধদের মিছিল। উপাচার্যের বাসভবনের সামনে হয়েছে সংক্ষিপ্ত সমাবেশ। ছাত্রলীগের মতো দানবের কবর রচিত হয়েছে। যদি ছাত্রদল শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়, এই ক্যাম্পাসে ছাত্রদলেরও কবর রচিত হবে। অতি দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং তার সময়সীমা 72 ঘন্টা মাত্র। তবে এই ঘটনার শুরু বৃহস্পতিবার বিকেলে সিনেট ভবনে তখন বসে সিন্ডিকেট বৈঠক। এতে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের অংশ নেওয়ার খবরে সেখানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরাও। উপাচার্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে সেই বৈঠকেই ডাকসু নির্বাচনের রোডম্যাপ চায় শিক্ষার্থীরা। তবে ছাত্রদল এ সময় বিরোধিতা করে বলে অভিযোগ ওঠে, কিন্তু এসব অভিযোগ অস্বীকার করেছে তারা। ডাকসু তো আমি এবং আমরা অবশ্যই চাই, এটা আমাদের অধিকার, কিন্তু হচ্ছে গিয়ে ডাকসু করার জন্য বর্তমান যে লেভেল প্লেইং ফিল্ডটা দরকার সেটা কিন্তু নেই। একটা বিশেষ গোষ্ঠী মব কালচারের মাধ্যমে সেটাকে রূপ দিল যে ছাত্রদল ডাকসু চায় না এবং ভিসি মহোদয়কে আমরা হেনস্থা করেছি। তো আমি একটু দায়ভার নিয়ে বলতে পারি যে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যদি ভিসি মহোদয় এমন কিছু বলতে পারে যে ওনাকে আমরা হেনস্থা করেছি, তাহলে সেটার যেই শাস্তি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সেটা আমি মাথা পেতে নিব। ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদল ও শিক্ষার্থীদের এই অবস্থান সামনে আরও বড় বিরোধ তৈরি করবে কিনা এখন সেই শঙ্কায় সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উন্নত সেবার দাবি আর দুর্ব্যবহারের প্রতিবাদে বিএসএমইউ পরিচালকের কক্ষে তালা ঝুলিয়েছেন ছাত্র জনতার আন্দোলনে আহতরা। পরিচালকের পদত্যাগ দাবি করেছেন তারা। বৃহস্পতিবার প্রথমে শাহবাগের সড়কে অবস্থান করেন বিক্ষোভকারীরা, পরে হাসপাতালে ফিরে যান। তাদের অভিযোগ, নিম্নমানের খাবারের অভিযোগ জানাতে গিয়ে খারাপ আচরণের শিকার হতে হয়েছে। বৃহস্পতিবার রাতে বিএসএমএমইউ ভবনে এভাবেই বিক্ষোভ করেন ছাত্র জনতার আন্দোলনে আহতরা। এ সময় প্রতিদিন তাদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এতে সেবা নিতে এসে উল্টো ভোগান্তিতে পড়ার দাবি করেন বিক্ষোভকারীরা। আমাদের যে খাবারের সমস্যা, প্রতিদিন ভাই আমাদেরকে খাবার দেয়, সকালবেলা এক নাস্তা প্রতিদিন, আল্লাহ 30 দিন, দুপুরবেলা ভাই একটু করে মাছ, একটু ভাত দেয়, ভাগ করে ভাত দেয়। এসব অভিযোগ নিয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করার চেষ্টা করেন চিকিৎসাধীনরা।
তবে এই সময় দুর্ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তারা। আমরা ওনার কাছে কোনো একটা ওষুধের কাগজ নিয়ে আসলে উনি বলতো যে এটা এরকম হবে না ওরকম হবে বলে আমাদের সাথে বাজি বিহেভ করতো। পরে পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এক মাঝে ওরা আমাদের সাথে গন্ডগোল লাগায় দেওয়ার কালীনই আমার পেটের ভিতরে এমন লাথি মারছে। আমাদের একটা কর্মসূচি আছে, তার পদত্যাগ। আমাদের এই পদত্যাগের প্রথম কর্মসূচি হিসাবে তার রুমে তালা মেরেছি। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন আন্দোলনে আহতরা। সে সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের আশ্বাসে সড়ক ছাড়েন তারা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৪৩তম বিসিএস এর গেজেট থেকে বাদ পড়ার কারণ জানেন না ২২৭ জন বঞ্চিত প্রার্থী। এই বঞ্চিতের ঘটনা ২৪-এর চেতনার সাথে সাংঘর্ষিক বলছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা না থাকলে চাকরি থেকে বাদ দেওয়াটা অমানবিক। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, কেউ চাইলে পুনর্বিবেচনার আবেদন করতে পারবে। বিসিএস সহ অন্য সরকারি চাকরি হওয়ার পরও পতিত আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে ভেরিফিকেশনের নামে বহু প্রার্থীকে বাদ দেয়া হয়। ২০২৩ সালে ৪৩তম বিসিএস এর সব প্রক্রিয়া শেষ করে ২৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে পাবলিক সার্ভিস কমিশন। এরপর যাচাই বাছাই শেষে গত ১৫ অক্টোবর ২০৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করা হয়। কিন্তু ৩০ ডিসেম্বর নতুন করে আরও ১৬৮ জনকে বাদ দিয়ে ১৮৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হয়। আমরা প্রথমবার যখন গেজেটে যখন আমাদের সেকেন্ড গেজেটের নাম যখন আসে, আমরা আমাদের নাম যখন দেখলাম আমাদের নাম নেই, আমরা কেউ কল্পনাও করতে পারিনি। আমরা একাধিকবার এই নামগুলো আমরা পড়েছি, আমরা এতটাই বিস্মিত ছিলাম। আগামী ৫ জানুয়ারির মধ্যে গেজেটে অন্তর্ভুক্ত করে ১৫ জানুয়ারিতে চাকরিতে যোগদানের দাবি জানিয়েছেন বঞ্চিতরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় তারা জানান, বাদ পড়াদের কারোরই রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না। আমরা কেন গেজেট বঞ্চিত হলাম, বা আমরা গেজেটে একবার অন্তর্ভুক্ত হয়ে আবার কেন আমি একজন মানুষকে ফাঁসি দিতে গেলেও সে তার অপরাধ সম্পর্কে জানে, আমি কেন জানি না যে আমি কেন বঞ্চিত হয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, চাকরির ভেরিফিকেশনে কারো নামে ফৌজদারি মামলা আছে কিনা, কেউ অপরাধী কিনা, শুধু সেটি দেখা উচিত। এসব বঞ্চিতদের দ্রুতই গেজেটে অন্তর্ভুক্ত করা উচিত। মানে চাকরি প্রত্যাশীর বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রীয় ফৌজদারি মামলা না থাকে, কোনো অপরাধ না থাকে, কোনো খুনের মামলা না থাকে, তাহলে অবশ্যই তাদের মেধা এবং যোগ্যতার বিচার করা উচিত। কারণ আমরা মেধা এবং যোগ্যতাটাকে আফহোল্ড করার জন্যই, আমরা মানে নিশ্চিত করার জন্যই কিন্তু আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, কেউ আবেদন করলে পুনর্বিবেচনা করা হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘন কুয়াশা ও দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। উত্তর পশ্চিম থেকে আসা কুয়াশা ছেয়ে আছে রাজধানী সহ উত্তর ও মধ্যাঞ্চলে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, এমন পরিস্থিতি থাকতে পারে আরও কয়েকদিন। তবে এই মাসে মাঝারি থেকে তীব্র একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে সারা দেশে। বৃহস্পতিবার সকাল থেকে দেখা গেছে কুয়াশার দাপট। ভর দুপুরে তাপমাত্রার পারদ উঠানামা করছে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের কর্মজীবীরা। তাই শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে উষ্ণ হবার আয়োজন নগরবাসীর। ঢাকার শীতের তীব্রতা দেখে মনে হচ্ছে যে হয়তো ঢাকার পার্শ্ববর্তী বিভাগের থেকে ঢাকার মধ্যে বেশি শীতটা আছে এখন। প্রথমে তো বোঝা যায় নাই, কালকে থেকে যে মোটা সোয়েটার পরা লাগতেছে, এর এক পর্যন্ত তো মোটামুটি হালকা পাতলা আরামই ছিলাম। রিক্সা চালাতে সমস্যা, ঠান্ডার সমস্যা হইতেছে, হ্যাঁ, এই জন্য মাথা মুখে ঢেকে আসছি। আবহাওয়া অধিদপ্তর বলছে, শীত মৌসুমের শুরুতে ডিসেম্বরে তাপমাত্রা খুব একটা কমেনি, ছিল না ঘন কুয়াশাও। গত মাসের 3টি লঘুচাপের প্রভাবে এমন হয়েছে। তারা বলছে, বছরের সবচেয়ে শীতল মাস জানুয়ারি। তাই এই সময় কুয়াশার চাদরে ছেয়ে গেছে রংপুর, সিলেট, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী পর্যন্ত, যা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। তবে এই মাসে 2-3টি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। ফগি কন্ডিশন, তারপরে আমরা হিউজ ডাস্ট পার্টিকেল আছে, এই কারণে আমরা সানশাইন আরও কম থাকবে। অটোমেটিক্যালি এই বছরও জানুয়ারিতে দিনের তাপমাত্রা অনেক কম থাকার সম্ভাবনা রয়েছে। 6-7 তারিখে পরে প্রথমে মৃদু থেকে মাঝারি কোল্ড ওয়েভ আসবে, তারপরের স্পেলে আবার একটু তাপমাত্রা বাড়বে। সেকেন্ড উইক বা থার্ড উইকে যায় অনেক জায়গায় তাপমাত্রা মৃদু থেকে মাঝারি, এমনকি কিছু কিছু জায়গায় তীব্র কোল্ড ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলছে 15 জানুয়ারির পর দক্ষিণ বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি রূপ নিতে পারে নিম্নচাপে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতের খবর জানাতে এই মুহূর্তে হাতিরঝিল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, রাজধানীতে আজকে শীতের পরিস্থিতি কেমন দেখছেন? ছিন্নমূল মানুষের কি অবস্থা? আমরা শীতের পরিস্থিতি যদি বলতে যাই, সেক্ষেত্রে হাতিরঝিলে এখন চারদিকের যেই পরিস্থিতি রয়েছে সেটি সম্পূর্ণ কুয়াশা আবৃত। এবং চারদিকে যে পরিমাণ কুয়াশা রয়েছে তাতে কিন্তু ঠিক আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে যেই জায়গাটি দেখাচ্ছি পুরো লেকটি কিন্তু কুয়াশা আচ্ছাদিত, চারদিকে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না আসলে। আর আরেকটি বড় বিষয় হচ্ছে যে সকাল থেকে কিন্তু এই কুয়াশা থাকার পরেও আরেকটি বিষয় যুক্ত হয়েছে, যেটি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টির মতো করে শিশির পড়ছে। এই শিশিরের কারণে কিন্তু আসলে শীতের তীব্রতাটা আরও বেশি বেড়েছে এবং যেই শীতের নর্মাল যেই তাপমাত্রা আমরা অনুভব করি, আসলে এই সাধারণ যে বাতাস রয়েছে সেই বাতাসের কারণে কিন্তু শীতের তীব্রতা আরো কিছুটা বেড়েছে। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে সূর্যের কিন্তু এখন পর্যন্ত কোনো ছোঁয়া নেই বা সূর্য এখনো দেখা যাচ্ছে না এবং চারদিকে কুয়াশা আচ্ছাদিত হয়ে আছে। এবং সেই ক্ষেত্রে রাস্তায় যেসব গাড়ি চলাচল করছে, আমরা আমার ঠিক সামনেই দেখছেন যে আসলে কিছু গাড়ি চলাচল করছে ব্রিজের উপর থেকে, তাদের গাড়িগুলোর উপরে কিন্তু শিশির জমে আছে, যে কারণে অনেকটা যান চলাচলেও কিছুটা বিঘ্নিত হচ্ছে। এবং আরেকটি বিষয় যদি বলি, সেটি হচ্ছে যে রাস্তায় যে ছিন্নমূল মানুষগুলো রয়েছেন এই শীতে কিন্তু তারা আসলে খুব বেশি বিপদে পড়েছেন এবং যাদের শীতের কাপড়ের অভাব রয়েছে তারা কিন্তু এই শীতটি আসলে খুব বেশি উপভোগ করতে পারছেন না। তারা কিন্তু আসলে নিজেদেরকে মনে করছেন যে আসলে তারা বিপদের মধ্যে রয়েছেন এবং তাদের এই বিপদ আসলে কিভাবে কাটবে তারা সেই চিন্তা করে আসলে কুল পাচ্ছেন না, যেটা আসলে বলা যায়। আর আরেকটি বিষয় বলি, যেটি হচ্ছে যে যারা রাস্তায় সকাল থেকে যারা অফিসগামী রয়েছেন বা যারা রাস্তায় বিভিন্নভাবে কাজ করার জন্য বের হন, রিক্সা চালক রয়েছেন, ভ্যান চালক রয়েছেন এবং যারা দিনমজুরের কাজ করেন, তারা কিন্তু সকাল থেকেই রাস্তায় বেরিয়েছেন। কিন্তু আমরা সকালেও কিছু দিনমজুরদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই শীতের কারণে তাদের কাজ করতে খুব কষ্ট হচ্ছে এবং সকালে কাজ করতে বের হতেও তাদের অনেকটা বেগ পেতে হচ্ছে। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে, তারা আসলে কাজ পাচ্ছেনও না এই শীতের ভেতরে। এই শীতের সময় আসলে সকালে তাদেরকে আসলে কেউ কাজে ডাকছেন না এবং সেক্ষেত্রে তারা অনেকটা কর্মজীবী মানুষগুলো কিন্তু আসলে বিপদেই পড়েছেন বলা যায়। আর আরেকটি বিষয় হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলছে যে এই আজকের যেই শীতের পরিস্থিতি রয়েছে, গতকালও কিন্তু শীতের সবচেয়ে নিম্ন যেই তাপমাত্রা সেটি ঢাকাতে ছিল, সেটি 13.8 ডিগ্রি সেলসিয়াস। তবে আজকে তার কিছুটা উন্নতি রয়েছে এবং আজকে কিন্তু 15.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। কিন্তু শীতের অনুভূতি কিন্তু গতকাল যেটি ছিল তার চেয়ে আজকে কম নয়, আজকেও অনেক বেশি শীতের অনুভব করছে রাজধানীবাসী। এবং রাজধানীবাসীর কিন্তু আসলে এই শীতের অনুভূতিটা আসলে নেওয়াটা আসলে একটু কষ্টকর, কারণ হচ্ছে তাদের জন্য সবসময় এটা প্রতি সিজনেই কিন্তু এরকম ভাবে তারা অনুভব করেন না, কারণ শীতের প্রতি বছর কিন্তু এরকম শীত থাকে না। সেক্ষেত্রে আবহাওয়া অফিস বলছে যে আজকের যে আবহাওয়ার সর্বশেষ যে আপডেট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এরকম শীতের তাপমাত্রা থাকবে আরো 3-4 দিন এবং আস্তে আস্তে কিছুটা তাপমাত্রা বাড়বে। তবে এই মাসেই কিন্তু কয়েকটি শৈত্যপ্রবাহের কথা তারা বলেছেন এবং শৈত্যপ্রবাহ হওয়া মানেই হচ্ছে আমরা জানি যে শীতের তীব্রতা আরো বেশি বেড়ে যাবে। এবং বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপের কথাও বলা হয়েছে, এই লঘুচাপ কিন্তু বৃষ্টিতে রূপান্তরিত হতে পারে। রাজধানীতে আসলে রাজধানী সহ সারা দেশেই কিন্তু একটা বৃষ্টির আভাস দিয়েছে এবং যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু এই শীতের পরিমাণটা আরও বাড়বে এবং এই রাস্তায় চলাচল করা মানুষ এবং যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, কর্মজীবী মানুষ রয়েছেন, তাদের জন্য এটি আরও কষ্টকর হবে। এবং আরেকটি বিষয় যদি বলি, সেটি হচ্ছে যে যারা এই ঠান্ডার কারণে আসলে কিন্তু অনেক ধরনের রোগ ছড়াচ্ছে, রাজধানীবাসী কিন্তু আসলে সেই রোগে আক্রান্ত হচ্ছেন এবং বিভিন্ন হসপিটালে কিন্তু ঠান্ডাজনিত রোগ নিয়ে তারা আসলে ভর্তি হচ্ছেন। এবং আজকের যেই সর্বশেষ পরিস্থিতি রয়েছে সেটি এতক্ষণ বলছিলাম যে চারদিকের এই আবহাওয়া সেটি কিন্তু এখন পর্যন্ত সূর্য না ওঠার কারণে এখন পর্যন্ত কিন্তু সেই যে কুয়াশা রয়েছে সেই কুয়াশা কিন্তু কাটেনি এবং সারাদিনে সূর্য দেখা যাবে কিনা সেটি নিয়েও একটি সংশয় রয়েছে। জি জাহিদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি নওগাঁয়, সেখান থেকে জানাবেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, আমরা রাজধানীর পরিস্থিতি শুনছিলাম, আজকে নওগাঁতে কি অবস্থা দেখতে পাচ্ছেন?
আমি যদি আপনাকে এখানকার তাপমাত্রার কথাটি বলি, আপনি জানেন যে গতকাল কিন্তু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 10.3 ডিগ্রি সেলসিয়াস। আজকের তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে আমরা যেটি লক্ষ্য করেছি যে আপনার বিকেল থেকে আপনার সারা রাত এমনকি সকাল পর্যন্ত এত বেশি শীত অনুভূত হচ্ছে। এখানকার যারা নাগরিক তারা যেটি বলছেন যে বছরের অর্থাৎ এই শীত মৌসুমের যেন গত 3 দিন ধরে সেরা শীতটি কিন্তু এখন পড়েছে নওগাঁয়। এবং আমি এখন আছি নওগাঁ সদর জেনারেল হাসপাতালে। আমি যদি আপনাকে দেখাতে চাই, আপনি দেখেন যে এখানে কিন্তু শিশু ওয়ার্ড, এখানে কিন্তু প্রতিদিন ডায়রিয়া, শীতজনিত ডায়রিয়া, আমাশয়, হাঁপানি, নিউমোনিয়া সহ নানা রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন শিশুরা এবং বয়োবৃদ্ধরা। আমি এখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি আমাকে জানিয়েছেন যে প্রতিদিন এখানে 60 থেকে 70 জন আপনার শিশু রোগী শীতজনিত আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কিন্তু ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা যেটি পরামর্শ দিচ্ছেন যে আসলে এই অবস্থার প্রেক্ষাপটে কিন্তু শিশুদের গরম কাপড়ে মুড়িয়ে রাখতে হবে এবং ঠান্ডার মধ্যে কোনোভাবেই ঘর থেকে বের করা যাবে না। এবং বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের পরামর্শ দিচ্ছেন তারা আরেকটি পরামর্শ দিচ্ছেন যে বাহিরের খাবার, বিশেষ করে যেগুলো ফাস্টফুড খাবার, সেগুলো যেন খাবার শিশুদের দেওয়া না হয়। আর অন্যান্য পরিস্থিতির কথা যদি আপনাকে জানাই, যে আপনি জানেন নওগাঁ কিন্তু আপনার একটি ফসলের জেলা। এখানে কিন্তু এখন চলছে আপনার ইরিবুড়ো চাষাবাদের কাজ, কিন্তু এই তীব্র শীতের কারণে এখানে পানি সেচ দিয়ে জমি তৈরি করা, আপনার ইরিবুড়োর যে বীজতলা সেটি তৈরি করা অনেকটাই কিন্তু ব্যাহত হচ্ছে। এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ আমাকে যেটি জানিয়েছেন যে আসলে এখন যে অবস্থা চলছে এটি যদি থাকে সেটি কিন্তু একেবারে খারাপ নয়, কিন্তু এই যে ঘন কুয়াশা সেটি যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে কিন্তু এই যে বীজতলা, ইরিবুড়োর বীজতলা সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং এটি ক্ষতিগ্রস্ত হলে কিন্তু চাষাবাদ অনেকটাই কিন্তু ব্যাহত হবার শঙ্কা রয়েছে। আমি আর কি তথ্য জানিয়ে শেষ করবো যে এখানকার যারা কর্মজীবী মানুষ, বিশেষ করে সকালে যারা বিভিন্ন কাজের সন্ধানে বের হন, দিনমজুর, ছিন্নমূল মানুষ, তারা কিন্তু শীতে প্রচন্ড কষ্ট পাচ্ছেন এবং পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে তারা কিন্তু ভোরবেলা যখন ঘর থেকে বের হন তারা কাঁপুনি নিয়েই কিন্তু বের হন। এবং তারা যেটি জানিয়েছেন যে প্রতি বছর কিন্তু তারা সরকারি বেসরকারি পর্যায়ে যে শীতবস্ত্রটি পান, এবারে কিন্তু সেরকম শীতবস্ত্র কিন্তু বিতরণ করা হয়নি। এ কারণে তাদের হাতে কিন্তু শীতবস্ত্রও পৌঁছায়নি, যে কারণে কিন্তু তাদেরকে অনেকটাই শীত কষ্ট পোহাতে হচ্ছে। এই ছিল আমার কাছে নওগাঁর শীত পরিস্থিতি। সাদেকুল, আপনিও আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি পঞ্চগড়ে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শফিকুল, আজকে পঞ্চগড়ের কি অবস্থা দেখতে পাচ্ছেন? আশপাশের জেলাগুলোতে কি অবস্থা, আর যারা শ্রমজীবী মানুষ রয়েছে বা ছিন্নমূল রয়েছে তাদের কি অবস্থা দেখতে পাচ্ছেন? জি, শীত প্রবণ এলাকা হিসেবে পরিচিত উত্তরের জেলা পঞ্চগড়, আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। আজকে সকাল 9টায়, অর্থাৎ কিছুক্ষণ আগে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে রাতের গড় তাপমাত্রা আমরা যেটা বলে থাকি, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু শৈত্য প্রবাহের একটা পর্যায়ে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে 8 থেকে 10-এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকলে কিন্তু শৈত্যপ্রবাহ বয়ে যায় ওই এলাকা থেকে। তো আমরা আসলে দেখছি এটা গত 3 দিন ধরেই কিন্তু পঞ্চগড়ে হাড় কাঁপানো শীত বলতে যা বোঝায়, সেই হাড় কাঁপানো শীত অনুভব হচ্ছে পঞ্চগড়ে। তো পঞ্চগড়ে আমরা দেখি যে প্রতিদিন বিকেলের পর থেকেই কিন্তু ঘন কুয়াশা থাকে, রাতভর বৃষ্টির মতো কুয়াশা পড়ে, পরদিন সকাল 10টা-11টা নাগাদ কিন্তু সেই ঘন কুয়াশা থাকে। আমরা দেখেছি যে 10টা পর্যন্ত কিন্তু মহাসড়কে যানবাহন, মোটরসাইকেল পর্যন্ত কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তারপর আমরা দেখি যে দুপুর নাগাদ কিন্তু সূর্যের আলো দেখা যায়। আমরা দেখছি যে এখন সূর্য উঠে গেছে, সূর্যের আলো আছে চারিদিকে, কিন্তু সেই সূর্যের কিন্তু আলোর উত্তাপ নেই। তো কনকনে শীত রয়েছে, হিম শীতল বাতাস। মূলত আসলে এই বাতাসের কারণেই কিন্তু এই বেশি শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মাসেই আরো মৃদু থেকে মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তো এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। রাজধানী নওগাঁ এবং পঞ্চগড় থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। শীতের সঙ্গে পাল্লা দিয়ে কাঁপুনি বাড়ছে ছিন্নমূল শ্রমজীবীদের। সেই কষ্ট লাঘবে সরকার ছাড়াও প্রায় প্রতি রাতেই শীতবস্ত্র ও কম্বল দিচ্ছেন নানা ব্যক্তি, সংগঠন। তারপরও রাজধানীর সড়কে ঘুমানো কারো গায়েই দেখা মেলেনি সে কম্বলের। এতে প্রশ্ন উঠেছে, সেসব তবে যাচ্ছে কোথায়? মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রায় ডুবে আছে রাজধানী।
কনকনে ঠান্ডার সাথে বইছে হিমেল হাওয়া। এরই মধ্যে গভীর রাতে সড়কের পাশে বস্তা মুড়ে শীতে কাঁপছে ছিন্নমূল মানুষ। প্রথম দেখায় তাদের গৃহহীন মনে হলেও বাস্তবতা ভিন্ন। তাদের অনেকেই কম্বল নিতে ঘর ছেড়ে রাত কাটান ফুটপাতে। ঢাকার আশপাশের জেলা থেকেও আসেন অনেকে। কম্বলের দেখা পেলেই ব্যস্ত সড়কে ঝুঁকি নিয়ে নেন গাড়ির পিছু। এভাবে এক একজনের হাতে আসে 20 থেকে 30টি পর্যন্ত। পরে সেসব বিক্রি করেই চলে সংসার। গতবারে বেশি ছিল, কেউ কেউ 30টা পাইছে, কেউ 40টা পাইছে। এইবার তো আমি 3টা পাইছি। এইভাবে রাস্তাঘাটে নিতে হয়। বাসা কোথায়? বাসা হলো কুনিপাড়া। এই নারায়ণগঞ্জের। কেন আসছেন? এই কম্বলের লেগেছে। কেউ কেউ আবার এই কম্বল বেচে জোগাড় করে মাদকের টাকা। যারা পায় এরা সাথে সাথে বেচে ফেলে। বেচে কই এগুলা? এলে বেচে তোমার মতন ইস্কেলাররা কিনে নিয়ে যায়, তোমার মতন সাহেবেরা কিনে নিয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এদের ভিড়েই বঞ্চিত প্রকৃত ছিন্নমূলেরা। বিত্তশালীর সহায়তা না মেলায় ঢাকার ফুটপাতে এভাবেই কাটে তাদের কনকনে ঠান্ডার রাত। কম্বল তো পাই না, আমরা তো কম্বল দেয় না কাকা। এই যে আগুন টাগুন পোকায় আর রাতটা কাটাই। আমি একটা প্রতিবন্ধী, আমার একটা কম্বল দিয়ে নান্ধারা। কমলাপুর, রমনা, কাকরাইল ও হাইকোর্ট এলাকায় ছিন্নমূলদের দেখা মেলে সবচেয়ে বেশি, কারণ শীতের কম্বল রাতে বেশি পাওয়া যায় এসব এলাকায়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্রীনগর ও হাসারায় আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত এবং আহত হয়েছেন অন্তত 16 জন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ভোরে এক্সপ্রেসওয়ের হাসারায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে মারা যান 2 জন। গতরাতে নিমতলী এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় বাস। কাভার্ড ভ্যানটি জব্দ হলেও পালিয়ে যায় চালক। এর আগে গত শুক্রবার এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাস চাপায় নারী ও শিশুসহ 2 পরিবারের 6 জন নিহত ও গুরুতর আহত হয়েছিলেন 4 জন। বিদায়ী বছরের সবল ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বেড়েছে অস্বাভাবিক হারে। ওয়ান ব্যাংকের মুনাফায় প্রবৃদ্ধির শতভাগেরও বেশি। ট্রেজারি বিলে বন্ডে বিনিয়োগ ও ডলার বেচা কেনার মাধ্যমেই মূলত ব্যাংকগুলোর এই মুনাফা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদ হার বাড়ানোর সুবিধা জনসাধারণ না পেলেও ভালোভাবেই ঘরে তুলেছে ব্যাংকগুলো। আইএমএফের পরামর্শে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দফায় দফায় ঋণের সুদ হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদ হার 5 থেকে বাড়িয়ে এখন 10%। এ পন্থার সুফল সাধারণ মানুষ না পেলেও পেয়েছে দেশের ব্যাংক খাত। চলমান আর্থিক সংকটের মধ্যেও বিদায়ী বছর পরিচালন মুনাফা বেড়েছে বেশিরভাগ ব্যাংকের। 129.91% বেড়েছে ওয়ান ব্যাংকের পরিচালন মুনাফা। 2023 সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল 361 কোটি টাকা, এবার তা হয়েছে 850 কোটি টাকা। 72 ভাগের বেশি বেড়ে 2400 কোটি টাকা হয়েছে ব্র্যাক ব্যাংকের পরিচালন মুনাফা। 2023 সালে এ মুনাফা ছিল 1393 কোটি টাকা। রেকর্ড 2375 কোটি টাকা পরিচালন মুনাফা পূবালী ব্যাংকের, প্রবৃদ্ধি 51.66%। ব্যাংকটিতে 14,500 কোটি টাকার আমানত বেড়েছে। সিটি ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে 2287 কোটি টাকা, ডাচ বাংলা ব্যাংকের 2285 কোটি টাকা। এছাড়া পরিচালন মুনাফা বেড়েছে এশিয়া ইস্টার্ন, মিউচুয়াল ট্রাস্ট, এক্সিম, ওয়ান, মার্কেন্টাইল, মেঘনা ও শাহজালাল ইসলামী ব্যাংকের। হাতে টাকা থাকা ব্যাংকগুলোর বেশিরভাগই সরকারি ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করেছিল। তারা 5 থেকে 6% সুদে টাকা জমা নিয়ে সেই টাকা 12 থেকে 13% সুদে ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করেছে। এই সুদের পার্থক্যই ব্যাংকগুলোর মুনাফা অনেক বাড়িয়েছে বলে মনে করছেন। গত বছরের তুলনায় যেটা আমাদের 1788 কোটি টাকার বেশি গত বছরের চেয়ে। এটা আমাদের একটা বড় সাফল্য যে অনেক বাধা বিপত্তির মধ্যেও আমাদের বেশ কিছু পদক্ষেপ ছিল, যে কারণে আমরা এই অর্জনটা করতে পেরেছি। অনিয়ম, দুর্নীতি ও সুশাসনের তীব্র ঘাটতির কারণে গত 1.5 দশক ধরেই দেশের ব্যাংক খাত ধারাবাহিকভাবে দুর্বল হয়েছে। তবে 2024 সাল ছিল ব্যাংক খাতের জন্য ইতিহাসের সবচেয়ে নাজুক বছর। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রেস্তোরাঁয় খেতে, পোশাক কিনতে কিংবা বিমান ভ্রমণে বাড়তি খরচ করতে হবে ভোক্তাদের।
এসব পণ্য ও পরিষেবার ওপর কর বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, এনবিআর-এর ভ্যাট বাড়ানোয় মূল্যস্ফীতি বাড়তে পারে, চাপে পড়বেন উদ্যোক্তা ও ক্রেতারা। তবে অর্থ উপদেষ্টার দাবি, অত্যাবশ্যক পণ্যে শুল্ক তুলে নেওয়ায় জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না। চড়া নিত্যপণ্যের বাজারে ক্রমে ভারী হচ্ছে খরচের বোঝা। এবার ভালো রেস্তোরাঁয় খেতে, কেনাকাটা কিংবা ঘুরতেও বাড়তি টাকা গুনতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সুপারিশে রেস্তোরাঁয় ভ্যাট ৫% থেকে ১৫% করার পরিকল্পনা নিয়েছে এনবিআর। নন এসি হোটেলের ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। ব্র্যান্ডের পোশাক, মিষ্টির দোকানেও গুনতে হবে ১৫% কর, যা আগে ছিল ৭.৫%। ফলে ভোক্তাদের পাশাপাশি চাপ বাড়বে ব্যবসায়ীদেরও। ডিটারজেন্ট, সাবান, তামাক আমদানিতেও সম্পূরক শুল্ক বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বিমানের টিকিট, ড্রাইভিং লাইসেন্স করতেও ব্যয় বাড়বে। জিনিসপত্রের দাম বৃদ্ধি পাশাপাশি যদি এই ভ্যাটের আরেকটা বোঝা চাপিয়ে দেওয়া হয়, আমার মনে হয় বর্তমান সরকারের জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। রাজস্ব আদায় কম হয়েছে, প্রবলেম আছে। আপনি রাজস্ব আদায়ের ক্ষেত্র বাড়ান, যারা ভ্যাট দিচ্ছে না, স্ট্রিট ফুড, ছোট ছোট ব্যবসায়ী, কেউ ভ্যাটের আওতার মধ্যে নাই। আমরা যারা কমপ্লায়েন্স মেনে ব্যবসা করছি, আমাদের উপর সমস্ত খরচ। এই ব্যাপার কতদিন চলবে? ব্যবসা কি কর্পোরেটদের হাতে তুলে দিবে সব? তবে অর্থ উপদেষ্টা দাবি, আইএমএফ এর প্রস্তাবে নয়, রাজস্ব বাড়াতে এই কর বাড়ানো হচ্ছে। এতে নিত্যপণ্যের দাম বাড়বে না। এই সমস্ত আর্গুমেন্ট ঠিক এসে টেকে না। আমি তো বলছি না ভাতের রেস্টুরেন্ট অন্য রেস্টুরেন্টে যাবে, আর থ্রেশহোল্ড আছে যার টার্নওভার ৫০ লাখ টাকার উপরে, তারাই খালি এটার মধ্যে আসবে, আর অন্য কোনো ব্যবসাদার এটার মধ্যে আসছে না। অর্থনীতিবিদেরা বলছেন, সরকার কর বাড়ালেও রাজস্ব আদায় প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে সাধারণ মানুষ যাতে বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর দিতে হবে। সব রেস্টুরেন্টে কিন্তু ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস নাই। যদি ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস থাকে, অটোমেশনের আওতায় যদি না আনে, তাহলে এইটা সরকারের একচেকারে এই টাকাগুলো পৌঁছবে কিনা সেটা নিয়ে অনেক সময় কিন্তু প্রশ্ন থাকে, যে জনগণ ভ্যাট দিচ্ছে কিন্তু সেই ভ্যাটটা সরকারি কোষাগারে যাচ্ছে কিনা, সেটাও কিন্তু প্যারালালি কাজ করতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে ৪৩ ধরনের পণ্য ও সেবায় ১৫% ভ্যাট আরোপের প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছে এনবিআর। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানাতে মানিকগঞ্জ ও পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি মানিকগঞ্জে, জানাবেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, মানিকগঞ্জে আজকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? শীতে সবজির দাম কেমন? আপনি জানেন শীতকালে সবজির আবাদটা অনেক ভালো হয় এবং আমদানিও ভালো হয়, যে কারণে এখন যে সবজিগুলো আছে সেই সবজিগুলো একেবারেই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। তবে পাইকারি বাজারে যে সবজি বিক্রি হচ্ছে তার চেয়েও কিন্তু খুচরা বাজারে দূরত্ব অনুযায়ী কিছুটা বেশি বিক্রি হয়েছে। আমি যদি আপনাকে আজকে পাইকারি বাজারের কথাটা আমি যদি জানাই, আমি এই মুহূর্তে আছি যে ভাটবাউর এলাকার সর্ববৃহৎ যে কাঁচা মালের আড়ত আছে এইখানে আমি এসে যেটা জানতে পেরেছি, এইখান থেকে যে সবজিগুলো বিক্রি হচ্ছে, এখানে আলু পাইকার দরে বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকা কেজি, এবং আমি খুচরা বাজারে এটা কিন্তু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। সিম আমি এখানে এসে যেটা জানতে পেরেছি, সিম এখানে ২০ থেকে ২৫ টাকা কেজি এবং খুচরা বাজারে সেটা ২৫ থেকে ৩০ টাকা কেজি। কপি খুবই কম দামে বিক্রি হচ্ছে, যে আপনি জানেন যে মানিকগঞ্জে প্রচুর কপির আবাদ হয়। মানিকগঞ্জের সাতক্ষীরা এবং বিভিন্ন ৭টা উপজেলাতেই কম বেশি কপি পাইকারি হয়। এখানে কপি ১ টাকা, ২ টাকা, ৩ টাকা পিস কিন্তু কপি বিক্রি হচ্ছে, এবং আমি খুচরা বাজারে সেটা জানতে পেরেছি ১০ থেকে ১৫ টাকা দরে সেটা বিক্রি হচ্ছে। শসার দামও কিন্তু ১৫ থেকে ২০ টাকা কেজি, এবং খুচরা বাজারে সেটা দূরত্ব অনুযায়ী ২০ থেকে ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। অপরদিকে কাঁচামরিচ ৩০ থেকে ৩৫ টাকা কেজি পাইকারি দরে, পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ১২ থেকে ১৫ টাকা কেজি, ধনিয়া ২০ থেকে ২৫ টাকা কেজি, লাউ ১৫-২০ এইভাবে বিক্রি হচ্ছে। এবং এই পাইকারি বাজারে যেটা বিক্রি হচ্ছে মানিকগঞ্জের বেউথা এবং পুরান বাজার, বাসস্ট্যান্ড আশপাশে যে বাজারগুলো আছে সেই বাজারে এইখানকার চেয়ে কিন্তু ৫ থেকে ১০ টাকা দামে বিক্রি হচ্ছে। পাইকাররা যেটা বলছেন যে আসলে এই মুহূর্তে শীতকালীন সবজির আবাদ বৃদ্ধি বেশি হওয়ার কারণে এই সবজির দামটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। মঞ্জুর রহমান, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এবার যাচ্ছি পাবনাতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম।
খায়রুল ইসলাম, আমরা মানিকগঞ্জের খবর শুনছিলাম। পাবনাতে কি অবস্থা দেখতে পাচ্ছেন দরদামের? আসলে আপনি জানেন যে পাবনা জেলায় কিন্তু সবজি উৎপাদনের একটি বড় জেলা। এই জেলায় কিন্তু আমরা এখন একটি বাজারে এসেছি। এখানে আমরা কিছুক্ষণ আগে একটি খুচরা যেখানে পাইকারি সবজি বিক্রি হয় সেখানে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে প্রচুর সবজি কিন্তু আমদানি হয়েছিল এবং খুব ভোর থেকে কাকডাকা ভোর থেকে কিন্তু সবজি আমদানি হয়েছিল এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে ফুলকপি সেটা কিন্তু 250 টাকা থেকে 300 টাকা মন দরে কিন্তু বিক্রি হয়েছে এবং পাশাপাশি ওলকপি কিন্তু 200 টাকা মনে বিক্রি হয়েছে, বাঁধাকপি 300 থেকে 350 টাকা, বেগুন 200 টাকা, পাশাপাশি মূলা কিন্তু একদমই চলছেই না, 40 থেকে 60 টাকা বস্তায় কিন্তু বিক্রি হতে আমরা দেখেছি। এই বিষয়গুলো আসলে আমরা জানতে চেয়েছিলাম কৃষকদের সঙ্গে। তারা বলছেন যে এবার পর্যাপ্ত সবজি কিন্তু আবাদ হয়েছে, যে কারণে তারা ক্ষেত থেকে সরাসরি বাজারে নিয়ে আসছেন এবং পর্যাপ্ত সবজি আমদানি হওয়ার কারণে দাম একদমই কমে গেছে। তারা বলছেন যে এই সবজি তারা যেমন পানির দরে বিক্রি করছেন, এইটা কিন্তু আমরা এখন যে বাজারে অবস্থান করছি এখানে খুচরা বিকিনি হচ্ছে এবং এই খুচরা বাজারে যে ফুলকপি 15 থেকে 25 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি বেগুন কিন্তু 20 টাকায় বিক্রি হচ্ছে, মূলা 10 টাকা, অর্থাৎ যে মূলা কিন্তু এক বস্তা মূলা কিন্তু 30 থেকে 40 টাকা বস্তা যেখানে বিক্রি হচ্ছে সেখানে কিন্তু এখানে 10 টাকা কেজি কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে চাষিরা বলছেন যে তাদের যে উৎপাদন খরচ, এই উৎপাদন খরচ কিন্তু তাদের উঠছে না। কারণ হিসেবে তারা বলছেন যে এক বিঘা জমিতে যেমন এইসব সবজি আবাদ করতে তাদের লাঙল থেকে শুরু করে শ্রমিক, পাশাপাশি সার, কীটনাশকের কিন্তু ব্যাপক খরচ হয়ে যাচ্ছে। সেই অনুপাতে কিন্তু তারা বাজারে যেটা পাইকারি দরে বিক্রি করছেন তাদের সেই উৎপাদনের খরচ উঠছে না। এই বিষয়গুলো নিয়ে তারা বলছেন যে তারা চরমভাবে লোকসান হচ্ছে। পাশাপাশি যারা পাইকার ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তারা যেখান থেকে পাইকারি কিনে তাদের পরিবহন সহ তাদের যে খরচ হচ্ছে সেই দামে তাদের বেশি দামে বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে আসলে পাবনা থেকে সবজি বাজারের সর্বশেষ। মানিকগঞ্জ এবং পাবনা থেকে বাজার দরের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মীরা। মাদক পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে কুষ্টিয়া। স্থানীয়রা বলছেন ভারতের সঙ্গে 28 কিলোমিটার সীমান্ত অরক্ষিত থাকায় বাড়ছে মাদক চোরাচালান। সেখান থেকে সহজেই রেল কিংবা সড়ক পথে এসব মাদক চলে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন স্থানে। বিজিবির তথ্য বলছে গত বছরের শেষ 6 মাসে 50 কোটি টাকার মাদকের চালান ধরা পড়েছে। তবে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন মাদক ব্যবসায়ীরা। গেল 15 ডিসেম্বর কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেন থেকে 6 কোটি টাকার এলএসডি জব্দ করে বিজিবি। এর 1.5 মাস আগে একই ট্রেন থেকে 11 কোটি টাকার এলএসডি জব্দ করা হয়। এছাড়া সড়ক পথে জব্দ করা হয়েছে ইয়াবা সহ বিভিন্ন মাদক। কুষ্টিয়ার দৌলতপুরে ভারতের সঙ্গে 46 কিলোমিটারের সীমান্ত রয়েছে। এর মধ্যে 18 কিলোমিটারে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। বাকি উন্মুক্ত অংশ দিয়ে প্রতিদিনই বিপুল মাদক ঢোকার কথা জানিয়েছেন স্থানীয়রা। এই বিজিবির অভিযান বা প্রশাসনিক অভিযানে মাদক আটক হচ্ছে, কিন্তু কোনো ধরনের মাদকের যে মূল হোতা বা বিক্রেতা এরা কেউ আটক হচ্ছে না। আশপাশে যত বর্ডারগুলো আছে এবং বর্ডারগুলো আশপাশে থেকে মাদকতা বেশি আসছে আর কি। এই মাদকতা আমাদের ধরেন আশপাশে যেমন যুব সমাজ নষ্ট করে ফেলছে। সচেতন মহলের দাবি বড় চালান জব্দ হলেও মাদক ব্যবসায়ীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। এতে বন্ধ হচ্ছে না চোরাচালান। যে যারা এর সাথে জড়িত তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, বা প্রশাসন যেভাবে সুযোগ করে দিচ্ছে, প্রশাসনের যে অংশটা সুযোগ করে দিচ্ছে আমরা তাদেরকেও আইনের আওতায় দেখতে চাই। গার্জিয়ান সচেতন হতে হবে। গার্জিয়ান সচেতন কি করবে? যদি মাদক ওপেন বিক্রি বন্ধ না করা যায় বা এর ব্যাপ্তিটা না নিয়ন্ত্রণ করা যায় তাহলে আগামীতে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে বলে আমি মনে করি। পুলিশ বলছে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় কাউকে আটক করা যাচ্ছে না। তবে পাচার বন্ধে অভিযান চলমান থাকার কথা জানিয়েছে বিজিবি। জনগোষ্ঠীকে সাথে নিয়ে সীমান্ত এলাকা এবং আমাদের অন্যান্য অঞ্চলে যারা বসবাস করছেন সবাইকে নিয়ে আমরা যদি একটা সম্মিলিতভাবে একটা প্রতিরোধ গড়ে তুলি তাহলে আমাদের এ ধরনের যে কোনো অন্যায়ের প্রচেষ্টাকে আমরা নস্যাৎ করতে পারবো। গত 3 মাসে বিজিবির অভিযানে প্রায় 20 কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কন্টেইনার ও খোলা পণ্য হ্যান্ডলিংয়ে 2024 সালে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। তবে একই সময়ে বন্দরে জাহাজের উপস্থিতি কমেছে প্রায় 6.25%। সম্মিলিত উদ্যোগে সক্ষমতা বলছে কর্তৃপক্ষ, আর ব্যবহারকারীরা বলছেন আন্তর্জাতিক প্রতিযোগিতা মোকাবেলায় আরও আধুনিক করতে হবে বন্দরকে। বিশ্বব্যাপী মন্দার প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও রাজনৈতিক অস্থিরতায় উত্তাল ছিল গেল বছরটি। এর মধ্যেও কন্টেইনার হ্যান্ডলিংয়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে দেশের প্রধান সমুদ্র বন্দর। 2024 সালে চট্টগ্রাম বন্দরে মোট কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে 32,75,000 এককের কিছু বেশি, যা আগের বছরের তুলনায় প্রায় 2,24,000 একক বেশি। কন্টেইনারের পাশাপাশি আশার আলো জাগিয়েছে খোলা পণ্য হ্যান্ডলিংয়ের কার্যক্রম। এক বছরে বেড়েছে প্রায় 37.5 লাখ মেট্রিক টন। কঠিন পরিস্থিতিতেও সমন্বিত উদ্যোগের ফল মিলেছে জানান বন্দর চেয়ারম্যান। জাহাজের আমরা কিছু ম্যানেজমেন্ট করেছি যাতে আমরা 100% পার্ট ইউজ করতে পারি এবং 100% কার্গো হ্যান্ডলিং করতে পারি। আমরা কাস্টমস, দেন এনবিআর, পোর্ট এবং রেলওয়ে আমরা কিন্তু সম্মিলিতভাবে কাজ করেছি। কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের সংখ্যা বাড়লেও বন্দরে জাহাজ আসার পরিমাণ কমেছে। তবে আমদানি রপ্তানি দিয়ে সক্ষমতা যাচাইয়ের প্রক্রিয়া সঠিক নয় বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। সক্ষমতা বাড়াতে চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করার তাগিদ তাদের। চট্টগ্রাম বন্দর অনেক বেশি আগে থেকে স্মার্ট বন্দর হিসেবে কাজ করছে। সামনে যে আমাদের রোজা, যে একটি বড় উৎসব, সেই রোজাকে কেন্দ্র করে কিন্তু এখন নতুন করে যে এলসিগুলো আপনার ওপেন করা হচ্ছে, সেই এলসিকে টার্গেট করে কিন্তু আমাদের বাংলাদেশে একটা বড় ভলিউম, আমার ধারণা যে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে কিন্তু আসা শুরু হবে। যদি সকল ধরনের আমদানি পণ্য ডিপোগুলো থেকে ডেলিভারির অনুমতি দেওয়া হয়, তাহলে ডিপো সেক্টরে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট আসবে। 2024 সালে প্রায় 5,055 কোটি টাকা রাজস্ব আয় করেছে চট্টগ্রাম বন্দর। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু হচ্ছে টোল আদায়। সকাল 10টায় পতেঙ্গা প্রান্তে হবে এর উদ্বোধন। এ সময়ে থাকছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সিডিএ জানিয়েছে এক্সপ্রেসওয়েতে 10 ধরনের গাড়ি চলতে পারবে, তবে মোটরসাইকেল এবং ট্রেইলার ওঠানামার কোনো সুযোগ নেই। এটি ব্যবহারে অটোরিকশাকে 30, প্রাইভেট কার 80, জিপ ও মাইক্রোবাস 100, পিকআপ ভ্যান 150, 4 চাকার মিনিবাস ও ট্রাক 200 এবং বাসকে গুনতে হবে 280 টাকা। এছাড়া 6 চাকার ট্রাক 300 টাকা এবং কাভার্ড ভ্যানের টোল নির্ধারণ করা হয়েছে 450 টাকা। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, আজকে থেকে তো চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু হচ্ছে। সকাল 10টায় এর উদ্বোধনের কথা রয়েছে। এখন পর্যন্ত কি গণপূর্ত ও গৃহায়ন উপদেষ্টা পৌঁছেছেন কিনা, সার্বিক প্রস্তুতি নিয়ে জানাবেন। না, আজকে সকাল 10টায় চট্টগ্রামের যে 16 কিলোমিটার দীর্ঘ যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি উদ্বোধন করার কথা রয়েছে। তো এখনো পর্যন্ত আসলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি রয়েছেন আদিলুর রহমান খান, তিনি আসলে এখনো পর্যন্ত বিমানবন্দর থেকে এই যেখানে উদ্বোধন হবে সেখানে এসে পৌঁছাননি। আপনি দেখতে পাচ্ছেন যে নতুন করে এই এলিভেটেড এক্সপ্রেসের নতুন নামকরণ করা হয়েছে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। এটি আগে নামকরণ করা হয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে। এখন সেটি পাল্টে নতুন নামকরণ করা হয়েছে। আমরা দেখছি আসলে সকাল থেকেই এই বিষয়টিকে কেন্দ্র করে এখানে আসলে সাধারণ লোকজনের ভিড় ভাট্টা ক্রমশ বাড়ছে। আজকে প্রচণ্ড কুয়াশা, পাশাপাশি শীত রয়েছে, সব কিছুকে উপেক্ষা করে মানুষ এখানে আসতে শুরু করেছে এবং আমরা দেখছি এইটিকে উদ্বোধন করার বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি আসলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে শুরু করে যে সমস্ত প্রতিষ্ঠান এটির সঙ্গে জড়িত রয়েছে তাদের কর্তা ব্যক্তিরা এখানে এসছেন এবং একটি সাজসজ্জব পুরো এলাকায় অবস্থান করছে। আপনি জানেন যে আসলে 2017 সালের 11 জুলাই এক থেকে এই যে প্রকল্প এটির
পাস হয়েছিল এবং 2018 সালে এটির কাজ শুরু হয় এবং দেখছি আমরা নানা ধাপ পেরিয়ে সেটি এখন উদ্বোধনের একেবারে দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। ইতিমধ্যে আমরা দেখছি যে এটিকে টোলের যে কার্যক্রম সেটিকে শুরু করার জন্য সব প্রতিষ্ঠানের লোকজন এখানে এসে নিরাপত্তা বাহিনীর যারা রয়েছেন তারাও আছেন এবং গণমাধ্যম কর্মীরা আছেন। কিছুক্ষণ পর হয়তো গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি চট্টগ্রাম বিমানবন্দর থেকে এই জায়গায় আসবেন এবং তারপরে যে কাঙ্ক্ষিত উড়াল সেতু সেটি খুলে দেওয়া হবে। আপনি জানেন যে আসলে চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসতে অন্তত 1 থেকে ক্ষেত্র বিশেষে 1.5 ঘন্টা পর্যন্ত সময় লাগতো জ্যাম সহ নানা কারণে, এবং এখন এটি হওয়ার পরে মাত্র 16 থেকে 20 মিনিটের মধ্যে চট্টগ্রামের যে বিমানবন্দর এখানে আসতে পারবেন এবং এটিকে মাথায় রেখে যারা এটি ব্যবহার করবেন সাধারণ মানুষ তারা বলছেন আসলে এটি চট্টগ্রাম তথা সারা দেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ রয়েছে। টোলের বিষয়টি নিয়ে কেউ কেউ কথা বলছেন যে আসলে টোলটা বাড়তি, তবে অনেকেই বলছেন যে টোল বাড়তি হলেও তারা খুব দ্রুত সময়ের মধ্যে তারা নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন। বিশেষ করে যারা বিদেশ যাত্রী রয়েছেন তারা অনেকেই আছে ইতিপূর্বে আসলে তারা সময়ের কারণে জ্যামের কারণে তারা আসলে বিমান ধরতে পারেনি, তারা মনে করছেন যে 200-100 টাকা বাড়তি হলেও তারা নিশ্চিন্তে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনের আগ মুহূর্তের খবর। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। আর ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সংবাদের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে।